হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে পড়বো ক্লাস 12 বেঙ্গল বোর্ড মানে WBCHSC বোর্ডের জন্য রে অপটিক্সের একটা পার্ট। রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স মিলিয়ে টোটাল ওয়েভ অপটিক্স মানে আলো। তার মধ্যে রে অপটিক্সটা আমি পার্ট 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 করে দেবো। প্রথমে আলোর প্রতিফলন পড়বো, তারপর আলোর প্রতিসরণ পড়বো। প্রতিসরণ আবার প্লেন সারফেসে আছে, গোলীয় তলে আছে, প্রিজমে আছে, তারপর আলোকীয় যন্ত্রাদি। এই টোটাল প্রথমে প্রতিফলন, পরপর পরপর পার্ট পার্ট করে যাব, অল্প অল্প করে পড়বো। পুরো পুঙ্খানুপুঙ্খ সব কনসেপ্ট বলবো, সেই কনসেপ্টগুলো একটু ধরার চেষ্টা করবি। কোয়েশ্চেন অ্যান্সারের আমি চ্যাপ্টারের শেষে একটা করে ভিডিও রাখবো, সেখানে শুধু কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোদেরকে দিয়ে দেবো, মানে যেগুলো আমি অ্যাসাইনমেন্টে প্রোভাইড করি সেইগুলোকে সলভ করলে তুই ডেফিনেটলি কমন পাবি, ওই প্যাটার্নেরই কোয়েশ্চেন আসবে। এখন স্যার আলোর প্রতিফলনের ফার্স্ট পার্ট আজকে আমরা পড়ব। ফার্স্ট পার্টে আমরা কি পড়ব? বেসিক্যালি প্রতিফলন কি, প্রতিবিম্বর কি কি হয়, সদ্বিম্ব অসদ্বিম্ব এইসব, আর সমতল দর্পণ নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, তোদের পরীক্ষা সবার ভালোই গেছে। ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরা মোটামুটি বলছে, কেউ বলেছে 33 পাবে, কেউ বলেছে 32 পাবে, কেউ বলেছে 31 পাবে, কেউ 28 প্লাস, কেউ বলেছে 27 প্লাস, আবার অনেকে এরকম আছে 20 প্লাস বলেছে, 25 প্লাস। কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল, আসলে তোদের টাইমটা একটু বেশি চলে গেছে। কোয়েশ্চেন ঠিক কিন্তু প্যাটার্ন অনুযায়ী এসেছিল, তোকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে তুই সাজেশন থেকেই সব এসছে, তোকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে তুই বুঝতে পারছিস না, প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়েছে। যারা একটু বুঝে বুঝে করেছে তারা কিন্তু ভালো অ্যান্সার দিয়েছে। তো যাই হোক, আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল ফোর্থ সেমিস্টারের জন্য একদম প্রথম থেকে ভালো করে পড়াশোনা কর। সব কোশ্চেন এখানে কমন পাওয়া যায় এবং ফোর্থ সেমিস্টারে নাম্বারও বেশি পাওয়া যায়। এখানে লাইট আর আমাদের মডার্ন ফিজিক্স মিলিয়ে 21 আর 14 35 নম্বর। সেই 35 নম্বর 2, 3 আর 5 নম্বরের ডিভিশনে থাকে, তোরা জানিস। তো সেইখান থেকে অনেক নম্বর পাওয়া যায়, ইনফ্যাক্ট 30 প্লাস ভালোভাবে পাওয়া যায়, কারণ তোকে তো লিখতে হবে সব। তো চল দেরি না করে আজকের ফার্স্ট পার্ট দেখি। আর প্রতিদিন পড়তে বসার আগে তুই যখন ভিডিও দেখছিস মাস্ট পেন কপি নিয়ে নোট বানাতে বানাতে পড়, ঠিক আছে? চলো দেরি না করে ক্লাস স্টার্ট করি। আমরা ফোর্থ সেমিস্টারের জন্য পড়বো কি কি? একটা হচ্ছে অপটিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। অপটিক্স থেকে 14 নম্বর আছে, মডার্ন ফিজিক্স থেকে 21 নম্বর আছে। এখন আর এমসিকিউ নেই, এসএকিউ দিলেও দিতে পারে কিরকম না, ডিভিশনের মধ্যে দিতে পারে। মনে কর 5 মার্কসের ভিতরে 2+3 দিতে পারে, কিংবা 2+1+2 দিতে পারে, সেখানে দিতে পারে। তার মানে এমসিকিউ নিয়ে আমাকে আর চিন্তা করে লাভ নেই, কিন্তু তোকে পড়তে ভালো করে হবে। টোটাল রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স মিলিয়ে অপটিক্স হয়। রে অপটিক্সে বেসিক্যালি 4টে পার্ট করা হবে। 4টে পার্ট আছে রে অপটিক্সে। প্রতিফলন একটা, প্রতিসরণ একটা, প্রতিসরণের মধ্যে আবার প্লেন সারফেস আছে, আর একটা আছে গোলীয় সারফেস মানে গোলীয় তল মানে লেন্স যেটা, আর একটা আছে প্রিজম। হলেই জায়গাটা শেষ হয়ে যাবে। আর ওয়েভ অপটিক্সে আছে আলোর অপবর্তন, সমবর্তন আর ব্যতিচার, এইগুলো পড়তে হবে। আর আলোকীয় যন্ত্রাদিটা আমাদের রে অপটিক্সে আছে। এইখান থেকে প্রচুর মার্কস ওঠে ফোর্থ সেমিস্টারে। তুই মোটামুটি লিখতে পারবি, তো ভালো করে পড়ে গেলেই লিখতে পারবি। কোশ্চেন দেখেছিস তো, কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে, সেম প্যাটার্নের তোকে কোশ্চেন করা হয়েছে, এমন ঘুরিয়ে দিয়েছে তুই বুঝতে পারছিস। ক্লাস 11-এর যেমন বিভিন্ন জায়গায় কোশ্চেন দেখলুম, যেগুলো ভালো স্কুল, এমন কোশ্চেন পুরো সলভ করে গেছে, এমন ঘুরিয়ে দিয়েছে বুঝতেই পারছে না। এবার তবু তোদের ওই জায়গাটাতে তোদের দেখ ম্যাগনেটিজম, ইলেকট্রিক্স, এই জায়গাগুলো একটু মানে কি বলবো কমপ্লেক্স, যদি একটু ঘুরিয়ে দেয় বুঝতে পারবি। এইখানে কি আছে, অনেক সুবিধে, একদম ডাইরেক্ট থিওরি, লিখতে হবে, নম্বর লিখলেই নম্বর। কোয়েশ্চেন যেগুলো বাইরেকার কোশ্চেন আমি লিখিয়ে দেবো, সেগুলো ভালো করে পড়ে যাবে। বাইরেকার কোশ্চেন অনেক কোশ্চেন আসে। তো স্যার আলোর প্রতিফলন মানে আমরা প্রথম পড়বো কাকে বলে, কি বৃত্তান্ত, সব ক্লাস 10-এ পড়ে ফেলেছিস। বেসিক্যালি এই চ্যাপ্টারটা তোকে শুধু একটা জিনিস এক্সট্রা শিখতে হবে, সেটা কি? দর্পণের ফর্মুলা। 1/v plus 1/u = 1/f। শুধু এইটার ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, উত্তলের জন্যও করতে হবে, অবতলের জন্যও করতে হবে। পরীক্ষা হলে তোকে বেসিক্যালি উল্লেখ করে দেয় না যে উত্তল বা অবতলের জন্য, ফলে আমি অবতলটা করালে তুই উত্তলটা বাড়িতে করে ফেলতে পারবি, একই জিনিস। প্রতিফলন কি
জিনিসটা কি প্রতিফলন? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন ওই যে অপর মাধ্যমে যাচ্ছে আপতিত হওয়ার সময় ওই মাধ্যমটা মানে এমন সেইখানে স্পেস নেই যাওয়ার মতন, মানে ট্রান্সপ্যারেন্ট নয় মিডিয়ামটা, অপ্যাক মিডিয়াম, যেতে পারবে না ভেদ করে। যদি না ভেদ করে যেতে পারে তাহলে কি করবে? বাউন্স ব্যাক করবে। দিস বাউন্স ব্যাক টেন্ডেন্সি অফ লাইট ইজ নোন অ্যাজ দ্য রিফ্লেকশন অফ লাইট। মানে প্রথম লাইট নিয়ে যখন কথা বলেছিল আমি বলেছিলাম দেখবি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কর্পাসকুলার থিওরি, নিউটনের কর্পাসকুলার থিওরি। তুই ভাব তুই ঘরের ভিতরে ঢুকেছিস, তোর বাচ্চা ভাই খজরা সে দরজাটা বন্ধ করে দিয়েছে, তুই কি করবি? দরজার কাছে যাবি, ওই খোল না রে, সে খুলছে না, তুই আবার এদিকে চলে যাবি। তার মানে তোর কাছে সাফিসিয়েন্ট স্পেস নেই যাওয়ার মতন, সেই জন্য তুই কি করছিস? আপতিত হচ্ছিস, প্রতিফলিত হচ্ছিস, আবার গেলি আবার প্রতিফলিত হলি। মানে যে মাধ্যমটা এইখানের মাধ্যম আর ওই মাধ্যম দুটো আলাদা আলাদা মাধ্যম, মাঝখানে যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারিটা এমন ভাবে কাজ করছে যে এই মাধ্যমটা অপ্যাক, মানে পাস করতে পারবে না। যখন লাইট এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাস করতে পারে না, অন্য মাধ্যমের উপরিতলে পড়ার পরে ফিরে আসে, তাও পুরো আলো সবটা নয়, আলোর কিছু অংশ, আপতিত আলোর কিছু অংশ যে ফিরে আসে, সেই সেই রশ্মিগুলোকে বলবো প্রতিফলিত রশ্মি। আর এই গোটা ঘটনাটাকে কি বলবো? প্রতিফলন। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? মানে প্রতিফলন পুরো 100টা রশ্মি হলে 100টা রশ্মি মনে কর আপতিত হচ্ছে, 100টা রশ্মিরই প্রতিফলন হবে না, সেটা আমরা পরে গিয়ে জানবো, সমাবর্তনে গিয়ে জানবো, সমাবর্তনে গিয়ে ব্রুস্টার লয়েতে গিয়ে জানতে পারবো যে কিছুটা রিফ্র্যাকশন হবে মাধ্যমের উপরে, যদি মাধ্যমটা সেরকম হয়, ট্রান্সপ্যারেন্ট হয়। সব আলো প্রতিফলিত হয় না, আলোর কিছু অংশ প্রতিফলিত হয়। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? শুভ্র বুঝতে পেরেছিস? তার মানে আলোর যে এই বাউন্স ব্যাক টেন্ডেন্সি এটাকেই বলবো প্রতিফলন। দু ধরনের প্রতিফলন হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলনের সূত্র তোরা জানিস, প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি ছিল? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। নিয়মিত প্রতিফলন হচ্ছে যেখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন এটা হয় না। যেমন চকচকে অংশে চকচক করছে যেরকম অংশ, সেইখানে কি হয়? নিয়মিত প্রতিফলন। দেওয়ালে কি হচ্ছে? এই দেওয়ালটা এবড়ো খেবড়ো, রাফ সারফেসে কি হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়। বুঝছিস না বুঝিনিস? যেগুলো তুই বাচ্চাবেলায় সব পড়ে ফেলেছিস। এইখানে দর্পণেই একমাত্র প্রতিফলন হয়, তাই না? দর্পণ মানে কি? একদিকটা কি আছে? প্রলেপ দেওয়া থাকে, একদিকটাতে হয় নেল পালিশ দিয়ে প্রলেপ দিয়ে দেয়, নয়তো অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে দেয়, তাই তো, কিংবা পালিশ করে দেয়, যার ফলে রশ্মিটা, ভাব কাঁচ হলে কি হবে? কাঁচ তো ট্রান্সপারেন্ট, তাহলে তো পাস করে যাবে লাইট। আমাকে লাইট পাস করতে দিলে হবে না, লাইট যদি না পাস করতে পারে তবেই রিফ্লেক্ট ব্যাক করবে, মানে বাউন্স ব্যাক করবে, তবেই প্রতিফলন হবে। দুটো ধরনের দর্পণ আমাকে এখানে পড়তে হবে, বেসিক্যালি তিনটে পড়বো, সমতল দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণের আবার দুটো অংশ, একটা কি? অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ, সব ক্লাস 10-এ পড়েছিস। এখন সমতল দর্পণে প্রতিফলন কিভাবে হয়? স্যার এইখানে আমি একটা সমতল দর্পণ নিচ্ছি, এইটা একটা ধর সমতল দর্পণ। সমতল দর্পণের আমি এই দিকটা পলিশ করে দিয়েছি, তার মানে রশ্মিকে এই দিক থেকে আসতে হবে, তবেই প্রতিফলন হবে, এইদিকে এলে হবে না, কিচ্ছু হবে না। সো দিস ইজ এম ড্যাশ দর্পণ, এটা একটা সমতল দর্পণ। এখানে রশ্মি এসে পড়বে, ধর এরকম একটা রশ্মি এসে পড়লো, তার মানে এইটাকে আমরা কি বলবো স্যার? আপতিত রশ্মি। আমি ধরে নিচ্ছি তোরা পড়ে আসিনিস, পড়েছিস ভুলে গেছিস। আপতিত রশ্মি, এইটাকে বলবো প্রতিফলক তল। কি বলবো? প্রতিফলক তল বা রিফ্লেক্টিং সারফেস। দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। একটা রশ্মিকে আমরা কি বলি? রশ্মি।
আর অনেকগুলো রশ্মিকে কি বলি? রশ্মি গুচ্ছ বা রে বিম। এবার তুই বাচ্চাবেলায় 6 মনে হয় পড়েছিলিস জ্যামিতিতে, রশ্মির কি দিক হয়? রশ্মির দিক হয়, তার মানে এইখানেও দিকের ব্যাপার আছে, নেগেটিভ পজিটিভ আসবে, তাই না? তুই পড়ে নিস রশ্মির দিক হয়, এই দিকে হলে পজিটিভ, এক্স অক্ষের মাইনাস দিকে হলে নেগেটিভ, হয় না? হয় না? এইখানেও তার মানে রশ্মির দিক থাকবে। এই রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তলের যে বিন্দুতে আপতিত রশ্মি পড়েছে সেই বিন্দুটাকে কি বলে? আপতন বিন্দু। কি বলে? আপতন বিন্দু। তোর প্রথম কাজ হচ্ছে, সে রিফ্লেকশন হোক মানে প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক, তোর প্রথম কাজ হচ্ছে ওই আপতন বিন্দুতে কি আঁকা? অভিলম্ব আঁকা। কি? অভিলম্ব আঁকা। স্যার কেন আঁকবো অভিলম্ব? অভিলম্ব না আঁকলে আমি কোনটা বুঝতে পারবো না, যে অ্যাঙ্গেলটা হয় সেটা আমি মেজার করতে পারবো না। তো এটা কি? আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অঙ্কিত অভিলম্ব। এই অভিলম্ব থেকে আপতিত রশ্মি পর্যন্ত যে কোণ তাকেই আমরা কি বলি? আপতন কোণ। কোথা থেকে? অভিলম্ব থেকে দেখতে হয়। তাহলে আই কি? আই হচ্ছে আপতন কোণ। আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখন স্যার রশ্মির যাওয়ার কথা কিরকম? লাইট অলওয়েজ ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন। ধর্ম তো এটা, আলো সর্বদা সরল রেখা বরাবর চলে। আর কি আছে লাইটের? আর একটা ধর্ম কি আছে? রিভার্সেবল প্রপার্টি। মানে কি? আলো যেই পথে গিয়ে যেই পথে বেরোবে, উল্টো ভাবে মনে কর এরকম গেছে, এরকম এসেছে, তুই যদি এরকম পাঠাস তাহলে এরকম যাবে। এটাকে রিভার্সেবল প্রপার্টি বলে। সেটাও আমরা প্রুফ করব পরে, প্রতিসরণে গিয়ে আমরা প্রমাণ করব। এখন লাইটটার স্যার যাওয়ার কথা এরকম সোজা। লাইটটার যাওয়ার কথা এরকম সোজা। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পাথ অফ ইনসিডেন্ট রে। এরকম সোজা যাওয়ার কথা। না গিয়ে কি হবে? যেহেতু লাইট ওইদিকে যেতে পারছে না, বাউন্স ব্যাক করবে। বাউন্স ব্যাক করে এই দিকে ফিরে আসছে মনে কর, এই প্রতিফলিত হলো। তার মানে এইটাকে আমরা কি বলতে পারবো? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত প্রতিফলিত রশ্মি। এই অভিলম্ব থেকে প্রতিফলিত রশ্মি পর্যন্ত যে কোণ তাকে বলে প্রতিফলন কোণ। কি বলবো? প্রতিফলন কোণ। এবার নিয়মিত প্রতিফলন, বেসিক্যালি আমরা ওটাই পড়বো। কি ছিল ফর্মুলা? প্রতিফলনের প্রথম সূত্র ছিল আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি সর্বদা একই তলে অবস্থান করবে। করেছে, দেখ তিনটেই বোর্ডের প্লেনে আছে, বোর্ডের তলে আছে। ফার্স্ট ল। সেকেন্ড ল কি ছিল? সেকেন্ড ল ছিল আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তাহলে রশ্মিটার যাওয়ার কথা এই দিকে, গেছে কোরকম এই দিকে, তার মানে এই এতটা বিচ্যুতি ঘটেছে না? এতটা বিচ্যুতি ঘটেছে না? দিস ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ। ডেল্টাকে আমরা কি বলবো? ডেল্টা ইজ ইকুয়াল টু বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। বিচ্যুতি বা চ্যুতি কোণ। চ্যুতি কোণ। দেখ তুই এতদিন ভাবদিস শুধু বোধহয় প্রতিসরণেই বিচ্যুতি ঘটে, প্রতিফলনেও ঘটে। অ্যান্ড উই আর এবল টু ফাইন্ড আউট দিস ডেল্টা। এই ডেল্টাকে আমরা বার করতে পারবো। দেখ এই গোটাটা একটা স্ট্রেট লাইন, তার মানে আই প্লাস আর প্লাস ডেল্টা কত হবে? 180 হতে হবে। আই প্লাস আর প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। হেন্স 2i প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 180। কেন স্যার? স্যার প্রতিফলনে আই আর আর সমান হয়। সো ডেল্টা ইজ ইয়োর 180 মাইনাস 2i। প্রতি
আপতন কোণটা আমার সব সময় জানা থাকবে এবং আপতন কোণ প্রতিফলনের সঙ্গে কি সমানুপাত। শুধু সমানুপাত নয়, আইকে যতটা বাড়াবি আর ঠিক ততটাই বাড়বে, আইকে যতটা কমাবি ততটাই কমবে। আই যদি 30 হয়, 30 থেকে বাড়িয়ে 60 করলি, আরো কত হবে 60। কতটা বাড়িয়েছিস? 30 বাড়িয়েছিস, এইখানেও 30টা বাড়লো। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? তার মানে আপতন কোনটা আমাদের হাতে। আরে টর্চ রে ভাই, আমার হাতে টর্চ, যেমন খুশি কি করতে পারি আমি অ্যাঙ্গেল দিতে পারি। এখন এইখান থেকে তার মানে আমরা বিচ্যুতি কোণ পাবো। যদি লম্ব আপতন হয় কি হবে? লম্ব আপতন। লম্ব আপতন মানে অভিলম্ব বরাবর যদি রশ্মি আসে, তখন রশ্মি কনফিউজড হয়ে যায় কোন দিকে যাব, কোন দিকে বাঁক নেব। তখন অভিলম্ব বরাবর গেল, অভিলম্ব বরাবরই ব্যাক করবে। তার মানে এইখানে লিখছি লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। অভিলম্ব থেকে মাপতে হবে, অভিলম্ব বরাবর এলে কত? 0 ডিগ্রি। ও প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। এই এলো এই গেল, আর আই সমান আর হতে হয় প্রতিফলনের নিয়ম। তার মানে আই যদি 0 হয়, আর সমান কত? 0 ডিগ্রি। তোদের এটা ক্লাস 10-এ খুব কোশ্চেন দিত, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ কত হতো? 0 ডিগ্রি। তোরা সবাই 90 ডিগ্রি করে দিতিস, ভুল ভাল করতিস। লম্ব আপতন তুই ভাবতিস 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি লম্ব আপতন মানে 0 ডিগ্রি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে ডেল্টা কত হবে? 180, সিন্স আই ইজ 0। তার মানে ম্যাক্সিমাম হচ্ছে না, তার মানে চ্যুতি সর্বোচ্চ হয়, চ্যুতি সর্বোচ্চ হয়। লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতি সর্বোচ্চ হয় এবং লাইট ম্যাক্সিমাম 180 ডিগ্রিতে রিফ্লেক্ট করতে পারে, তার বেশি নয়, তার বেশি হবে না, সম্ভব নয়। 180 ডিগ্রির পরে হলে সম্ভব নয়, 181 ডিগ্রি হবে না, সম্ভব নয়, 179 ডিগ্রি সম্ভব, 170 ডিগ্রি সম্ভব, 90 ডিগ্রি সম্ভব। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? এই হচ্ছে আমাদের সমতল দর্পণ। এবার এই যে সমতল দর্পণ, প্রতিবিম্ব গঠন হয়। প্রতিবিম্ব গঠনের জন্য কি দরকার? রশ্মি। যেমন ধর আমার শরীর থেকে, তুই আমাকে দেখতে পাচ্ছিস, আমার শরীর থেকে বহু রশ্মি বেরোচ্ছে, যত আলো পড়ছে আমার এইখান থেকে রিফ্লেক্ট হচ্ছে আমার শরীর থেকে। আমার মাথা থেকে দুটো রশ্মি যদি তোর চোখে যায়, তুই দেখতে পেয়ে যাবি আমাকে। অ্যাটলিস্ট উই নিড টু জয়েন 2 রেস, দুটো রশ্মিকে আমাকে যোগ করতে হবে। যদি সেই দুটো রশ্মি বাস্তবে মিলিত হয়, বাস্তবে মিলিত হলে কি হবে? সদ্বিম্ব। আর যদি বাস্তবে মিলিত না হয়ে তোর মনে হচ্ছে, অবাস্তবভাবে ভাবছিস যে মিলছে, তোর মনে হচ্ছে এটা, তখন কি হবে? অসদ্বিম্ব। দু ধরনের প্রতিবিম্ব হয়। একটা কি? প্রতিবিম্ব দু ধরনের হয়, প্রতিবিম্ব দু ধরনের। একটা কি? সদ্বিম্ব, সদ্বিম্ব। আর একটা হচ্ছে অসদ্বিম্ব, অসদ্বিম্ব, যেটা অবাস্তব, মানে তুই ভাবছিস। সদ হলেই কি হবে? অবশীর্ষ হবে। সদ হলেই অবশীর্ষ। অবশীর্ষ মানে উল্টো, মানে বস্তু যদি এরকম হয়, এর যদি সৎ প্রতিবিম্ব হয়, সদ্বিম্ব গঠন হয়, তাহলে অবশীর্ষ তুই দেখবি কিরকম? এই রকম। বস্তু ছিল এরকম, তুই দেখবি কিরকম? উল্টো। আর অসৎ হলে তুই সমশীর্ষ, বস্তু এরকম, প্রতিবিম্বকেও কি দেখবি? এরকমই দেখবি। অসৎ বিম্ব হলেই কি হবে? সমশীর্ষ, সমশীর্ষ। সদ্বিম্বকে তুই পর্দায় ফেলতে পারবি, দুজনকেই তুই চোখে দেখতে পাবি, চোখে দুজনকেই দেখতে পাবি। সদ্বিম্বকে কি পর্দায় ফেলা যায়, পর্দায় ফেলা যায়, মানে স্ক্রিনে তুই দেখতে পাবি। কিন্তু অসদ্বিম্বকে তুই পর্দায় ফেলতে পারবি না, পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না। এখন ধর সমতল দর্পণ মানে কি? আমাদের ঘরের আয়না। আরে আয়নাগুলো যেগুলো হয়, যাতে দাঁড়িয়ে সামনে সাজুগুজু করুক, সাজুগুজু করিস না, ওই আয়না। ওই আয়নার সামনে তুই যখন দেখিস,
তুই দাঁড়ালি আয়নার সামনে, তোর সেই প্রতিবিম্বটা, তুই যদি আমার পিছনে, তুই তোর পিছনে যদি কেউ তোর গামছা নিয়ে দাঁড়ায় বা কাপড় নিয়ে দাঁড়ায়, তুই তার কাপড়টাতে কি তোর প্রতিবিম্ব দেখতে পাস? তার মানে কি ওটা সৎবিম্ব না অসৎবিম্ব? অসৎবিম্ব। তার মানে সমতল দর্পণ কি প্রতিবিম্ব গঠন করে? অসৎবিম্ব। তুই দেখতে পাস, তুই ধর এরকম দাঁড়িয়ে আছিস, দেওয়াল আছে তো তোর পেছনে, তুই যখন আয়নায় চুল আঁচড়াস এরকম ভাবে, তুই তোকেই দেখতে পাস, এই আয়নাতে পিছন দিকে তোর দেখতে পাস, প্রতিবিম্ব দেখতে পাবি। তার মানে কি ওটা অসৎবিম্ব। তার মানে সমতল দর্পণ কি তোর প্রতিবিম্ব তৈরি করে? অসৎবিম্ব, যেটা কি অবাস্তব। অবাস্তব, সোজাই দেখবি। ওই জন্য দেখ, তুই যখন আয়নায় তোর প্রতিচ্ছবি দেখিস, উল্টো দেখিস, পাটাকে মাথা দেখিস আর মাথাটাকে পা দেখিস, দেখিস নি তো? হ্যাঁ স্যার, একটা জিনিস দেখি, ডান হাতটাকে বাম হাত আর বাম হাতটাকে ডান হাত, দ্যাট ইজ কল্ড। এখন সমতল দর্পণে কি হয়? অসৎবিম্ব হয়, সমশীর্ষ হয়। এই সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হবে সেটা আমরা দেখব। প্রথমে দেখব বিন্দু বস্তুর জন্য, মানে বিন্দু আকৃতির বস্তুর জন্য, তারপর বিস্তৃতর জন্য দেখব। সব পড়েছিস ক্লাস 8-এ। আচ্ছা স্যার, এইখানে আমি একটা সমতল দর্পণ নিচ্ছি, এরকম একটা সমতল দর্পণ আছে, সমতল দর্পণ, এদিকটা পলিশ করা, এম এম ড্যাশ, এম এম ড্যাশ। এখন মনে কর অবজেক্ট আছে এক্স ডিস্টেন্স দূরে, অবজেক্ট আছে এক্স ডিস্টেন্স দূরে, অবজেক্ট আছে। স্যার এটা একটা বিন্দু বস্তু, এক্স ডিস্টেন্স দূরে আছে, কত? এক্স। দিস ইজ আওয়ার অবজেক্ট ও, বিন্দু আকৃতির। যদি বস্তু সে যাই হোক, বিস্তৃত বস্তু হোক বা বিন্দু বস্তু হোক, সমতল দর্পণের সঙ্গে লম্বভাবে সমতল দর্পণের সামনে থাকে, তুই দেখ যেখানেই বস্তুটা রাখবি সে তো লম্বভাবেই থাকবে, এ তো সমতল, তুই যেখানেই রাখবি কি হয়ে যাবে? লম্বভাবে থাকবে। যত দূরে দর্পণ থেকে যত দূরে বস্তু, ঠিক দর্পণের পিছনে তত দূরেই প্রতিবিম্ব হবে। কি হবে? দর্পণ থেকে তত দূরেই প্রতিবিম্ব তৈরি হবে। চলো দর্পণ থেকে ঠিক তত দূরে প্রতিবিম্বটা বানাও। এইটা হচ্ছে বিন্দু বস্তু, এটা বিন্দু প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। যত দূরে বস্তু তত দূরে প্রতিবিম্ব তৈরি হলো। দিস ইজ আই, এক্স ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে। এখন স্যার আমাকে এইখানে কি রে ডায়াগ্রাম বানাতে হবে, রশ্মি চিত্র বানাতে হবে। দুটো রশ্মি দরকার। আমি কি করছি, একটা রশ্মি নিচ্ছি এইখান থেকে, আর একটা রশ্মি এইখান থেকে, তুই সোজাসুজি একটা নিয়ে নিতে পারিস। এখন রশ্মিটা কি হবে? এই দিকে যেতে পারবে না, প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে তোর মনে হবে যেন প্রতিবিম্ব থেকে রশ্মিটা আসছে, এমন ভাবে প্রতিফলিত হবে তোর মনে হবে প্রতিবিম্ব থেকে বস্তুটার রশ্মিটা আসছে। এই রকম, এই রকম, এই রিফ্লেক্ট করে গেল, এই রিফ্লেক্ট করে গেল, আর তুই এইখান থেকে দেখছিস, তুই এইখান থেকে দেখছিস, প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। যত দূরে বস্তু, কেন তোর মনে হয় যে এইখান থেকেই রশ্মিটা আসছে? তোর মনে হচ্ছে বলে আমি এখানে ডটেড লাইন দিয়েছি। যেখানে অবাস্তব তোর মনে হবে সেখানে ডটেড লাইন দিতে হবে, হয়েছে? কেন? তুই যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াস, তুই নিজেকে দেখিস না, তোকে মনে হয় রশ্মিটা কোথা থেকে আসছে? আয়নার ভিতর থেকে, তাই নয়? তাহলে এ যদি দেখে, কোথা থেকে মনে হবে রশ্মিটা আসছে? এইখান থেকে। অ্যাকচুয়ালি রশ্মি এদিকে যাচ্ছেই না, এইখান থেকেই প্রতিফলিত হচ্ছে, তোর মনে হবে যেন এইখান থেকে বেরোচ্ছে রশ্মিটা। বুঝেছিস না বুঝিস? তাহলে রে ডায়াগ্রাম এরকম ভাবে বাড়াবো। তার মানে এইখানে সমতল দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্ব দর্পণ থেকে মাপ নিতে হয়। কোথা থেকে? দর্পণ থেকে। দর্পণ থেকে বস্তুর দূরত্বকে আমরা বলবো বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। আর দর্পণ থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো প্রতিবিম্ব দূরত্ব, দ্যাট ইজ ভি।
তার মানে এইখানে স্যার বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কি হবে, সমান হবে। তার মানে সমতল দর্পণের ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু ভি মড মড। কেন স্যার? স্যার এদের নেগেটিভ প্লাস হয়, নেগেটিভ পজিটিভ হয়। যদি রশ্মি যেদিকে সেদিকেই মাপ নিস পজিটিভ, রশ্মি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মাপ নিলে কি হবে, নেগেটিভ। রশ্মি এই দিকে যাচ্ছে, অবজেক্ট এইদিকে মানে রশ্মি কোন দিকে যাবে, এইদিকে। তুই যদি এই দিকেই মাপ নিস পজিটিভ, তার মানে দেখ ভি পজিটিভ। রশ্মি এইদিকে যাচ্ছে, তুই ইউ কে তো এই দিক থেকে এইদিকে মাপতে হচ্ছে, তাহলে কি ইউ নেগেটিভ। বুঝেছিস না বুঝিনিস? রশ্মির দিকেই মাপ নিলে কি হবে, পজিটিভ। রশ্মির উল্টো দিকে মাপ নিলে নেগেটিভ। আচ্ছা, তার মানে এইখানের ক্ষেত্রে আমি দর্পণের সামনে যত বেগে আগাবো প্রতিবিম্ব কি হবে, তত আগিয়ে আসবে। ভাব 5 মিটার দূরে ছিল, আমি যদি 5 মিটার পার সেকেন্ড বেগে দর্পণের দিকে আগিয়ে যাই, প্রতিবিম্ব কি হয়ে যাবে, আগিয়ে আসবে দর্পণের দিকে। তার মানে বস্তুর বেগ আর প্রতিবিম্বের গতিবেগ একই হবে। তার মানে এইখানে বস্তুর গতিবেগ আর প্রতিবিম্বের গতিবেগ সমান হয়। প্রতিবিম্বের গতিবেগ সমান হয় যদি অ্যালং দা আমি এতে যাই, অ্যালং দা মিরর মানে দর্পণের বরাবর। এবার দর্পণে এইখানে আছে, তুই উপর নিচে হচ্ছিস, কোনো প্রবলেম হবে না, একই তো দূরত্ব বজায় থাকছে। কিংবা তুই স্থির আছিস, দর্পণ উপর নিচে হচ্ছে, কোনো প্রবলেম হবে না। তোকে দর্পণের দিকে যেতে হবে, নয়তো দর্পণকে তোর দিকে আসতে হবে। হয় তুই স্থির, দর্পণ তোর দিকে আসছে, প্রতিবিম্ব সেম বেগে আসবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? যদি তুই আপ ডাউন করিস বা তুই স্থির, দর্পণ এরাম করছে, কোনো অসুবিধা হবে না। দেখ তোর তো দূরত্ব একই থাকছে, স্পিডের কোনো চেঞ্জ হবে, কিচ্ছু হবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা, এখন এইখান থেকে আর কি জানতে পারবো, দেখ বস্তুর যতটা উচ্চতা প্রতিবিম্বেরও তাই উচ্চতা হয় না। এখানে কি হয়, বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা একই হয়। এটা আমরা দেখবো বিস্তৃততে, এখানেও হচ্ছে, এটা বিস্তৃত দিয়ে বুঝবো। ঠিক আছে? বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়, মনে কর এরকম একটা আমি দর্পণ নিয়েছি, এরকম একটা সমতল দর্পণ নিয়েছি। সমতল দর্পণে এম ড্যাশ, এইখান থেকে একটা বিস্তৃত বস্তু আছে, মনে কর এরকম, এইরকম একটা বিস্তৃত বস্তু আছে এ বি। তাহলে এটা যত দূরে আছে দর্পণ থেকে এইদিকেও ঠিক তত দূরেই থাকবে, তাই তো? বিটা যত দূরে আছে দর্পণ থেকে, দর্পণের পিছন দিকেও ঠিক তত দূরেই হবে, হবে না? হবে না? তাহলে প্রতিবিম্ব এরকম হবে, ঘুরে গেছে না ঘুরে যায় না? এ ড্যাশ এইখানে হবে, এটা বি ড্যাশ। দেখ এ কাছে ছিল না, দর্পণের কাছে ছিল নি, কাছে ছিল, তাহলে ওইদিকেও কি দর্পণের থেকে কাছে থাকবে। বি এইদিকে দূরে ছিল, তাহলে বিও কি হয়ে যাবে, দূরে হয়ে যাবে। দেখ পাশাপাশি উল্টে গেছে না, পাশাপাশি উল্টে যায় না। দেখ না, এইদিকে বাঁকা ছিল, এ কি হয়ে গেছে, এইদিকে বাঁকা। এই ঘটনাটাকে বলে পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। ওই জন্য তুই আয়নার সামনে দাঁড়ালে বাম হাতটাকে ডান হাত দেখিস আর ডান হাতটাকে বাম হাত। স্যার রে ডায়াগ্রাম দেখান, রে ডায়াগ্রাম করবি কি করে? একটা রেস এইখান থেকে নিয়ে নাও, তোর মনে হবে কোথা থেকে বেরোচ্ছে রেসটা। আচ্ছা, আর একটা রেস এই দিক থেকে নিয়ে নে, তোর মনে হবে রেসটা আমার এইখান থেকে বেরোচ্ছে এ ড্যাশ পয়েন্ট থেকে, আর এটা মনে হবে বি ড্যাশ পয়েন্ট থেকে আসছে, এসে রিফ্লেক্ট করবে, এই রিফ্লেক্ট করলো, এই রিফ্লেক্ট করলো, এই পড়লো, এই গেল, এই তোর মনে হচ্ছে ওইখান থেকে আসছে, আর তুই এইখান থেকে দেখছিস, এরম ভাবে প্রতিবিম্ব তৈরি হয়। এই যে ঘুরে যাওয়ার প্রবণতা, এটাকেই বলে ল্যাটারাল
ইনভার্সন, পার্শ্বীয় পরিবর্তন। যেমন পি কে যদি আঁকিস, পিটা ঘুরে যাবে না, পি উল্টে যাবে, তুই পি কে এরকম আঁকবি, পিটা এরকম হয়ে যাবে। কিন্তু এ কে আঁকবি, এ কে রাখবি, এই থাকবে। দু ধরনের লেটার আছে, একটা প্রতিসম আর একটা অপ্রতিসম। যেমন এ, এম, আই, ও, ডাব্লু, এগুলো কি প্রতিসম লেটার। ওইগুলো কি হবে প্রতিসম, তো ওর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। ওইগুলো বাদ দিয়ে যারা অপ্রতিসম তাদের কি হয়ে যাবে, পার্শ্বীয় পরিবর্তন হবে। সেই বাচ্চাবেলায় ক্লাস 8-এ পড়েছিস, অ্যাম্বুলেন্সে কেন উল্টো করে অ্যাম্বুলেন্স লেখাটা থাকে, পার্শ্বীয় পরিবর্তনের পথে ওটা সোজা হয়ে যাবে, সামনের জন বুঝতে পারবে যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমাকে জায়গা দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই হচ্ছে ল্যাটারাল ইনভার্সন। এবার এইখানে দেখ, যতটা হাইট হয়েছে বস্তু, প্রতিবিম্বটা ততটাই হাইট নয়। তার মানে বস্তুর উচ্চতা বা বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়। প্রতিবিম্বের আকার সমান হয়, প্রতিবিম্বের আকার সমান হয়। এই বস্তুর আকারকে আমরা ও দিয়ে ডিনোট করি আর প্রতিবিম্বের আকারকে আই দিয়ে। অনেক বইতে এটাকে এইচ ও আর এইটাকে এইচ আই দিয়ে লিখেছে। হাইট, আকার মানে উচ্চতা। তাহলে বল, ক্লাস 10-এ তো একটু আধটু পড়ে এসছিস, রৈখিক বিবর্ধন বলে একটা কথা ছিল। কি ছিল? রৈখিক বিবর্ধন। বিবর্ধন মানে কি, বস্তুর তুলনায় প্রতিবিম্বটা কতটা মানে বড় বা ছোট। সেক্ষেত্রে এইখানে রৈখিক বিবর্ধন কত হবে স্যার? 1। রৈখিক বিবর্ধন 1 হবে। রৈখিক বিবর্ধন m is equal to 1 ফর প্লেন মিরর। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত হয়? 1 হয়। এবার তুই বাচ্চাবেলায় পড়েছিস বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব ক্লাস 10-এ। তো স্যার সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হয় অসীম। বক্রতা ব্যাসার্ধ কত হয়? অসীম, অসীম, ইনফিনিটি। ফোকাস দূরত্ব কত হয়? অসীম। ফোকাস দূরত্ব কত হয়? অসীম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল তোদের ক্লাস 10-এ। এখন তুই শুধু জানতে হবে, হয়েছে। এখন এই প্রতিফলন রিলেটেড কয়েকটা জিনিস আছে, আমাকে জানতে হবে। কয়েকটা মানে টেকনিক্স আছে বা মন্তব্য আছে, সেগুলো তোকে মনে রাখতে হবে। যেমন ধর, প্রথম মন্তব্য হচ্ছে, বইতে পেয়ে যাবি তুই। প্রথম মন্তব্য, আচ্ছা লিখে দিচ্ছি আমি, মন্তব্যগুলো লিখে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখে রাখ, এই যে সমতল দর্পণ, এই দুটো দর্পণকে সংলগ্ন অবস্থায় রাখবো, মানে তাদেরকে বিভিন্ন কোণে রাখবো, কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে। সমতল দুটো দর্পণকে মুখোমুখি বিভিন্ন অ্যাঙ্গেলে রাখবো, কটা করে প্রতিবিম্ব তৈরি হবে। ক্লাস 10-এ পড়েছিলিস না, এটা ক্লাস 8-এ পড়েছিলিস। দেখ, প্রথম দুটো সমতল দর্পণকে আমি মুখোমুখি রাখছি, প্যারালালি রাখছি। ভাব, এরকম একটা দর্পণ, এইখানে একটা দর্পণ, আর এইখানে একটা দর্পণ। এইটা একটা, দিস ইজ M1 M1 ড্যাশ 1 নম্বর দর্পণ, আর এইটা হচ্ছে M2 M2 ড্যাশ দ্বিতীয় দর্পণ, M2 M2 ড্যাশ। বুঝেছে? এখন আমি এইখানে একটা বস্তুকে রেখেছি, দিস ইজ আওয়ার অবজেক্ট, যেটা ঠিক মাঝখানে নেই। দ্বিতীয় দর্পণ থেকে 1 মিটার দূরে আছে, আর প্রথম দর্পণ থেকে 1 মিটার দূরে, আর দ্বিতীয় দর্পণ থেকে 3 মিটার দূরে। এবার ভাব, প্রথম দর্পণে এর প্রতিবিম্ব তৈরি হবে কত দূরে হবে? 1 মিটার দূরে। তার মানে এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো I1, 1 মিটার দূরে, 1 মিটার দূরে। আমি আর রে ডায়াগ্রাম দেখাচ্ছি। এইটার দ্বিতীয় দর্পণে একটা হবে প্রতিবিম্ব, কত দূরে হবে? 3 মিটার দূরে। 3 মিটার দূরে তার প্রতিবিম্ব হলো I2। এবার দেখ, এই I2টা প্রথম দর্পণের সাপেক্ষে এখন কি হয়ে গেছে? বস্তু, মানে ভার্চুয়াল অবজেক্ট হয়ে গেছে। তাহলে এর ইমেজ তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে, কত দূরে হবে? 3 একে 4, 3 এ 7, 7 মিটার দূরে হবে। এটা 1 হয়ে গেছে, মনে কর এটা 6 মিটার।
6 মিটার দূরে কত হলো I3। আবার এই I1 দ্বিতীয় সাপেক্ষে কি হয়েছে বস্তু, তাহলে ওর জন্য হওয়ার হবে কত 1 2 3 5 5 মিটার দূরে, মানে এইখান থেকে 2 মিটার দূরে হলো I4। এবার I4 আবার এর হবে অবজেক্ট, I3 আবার এর অবজেক্ট, হতেই থাকবে বান্টির সাবানের মতন। সেলুন দুদিন পরে তো দুর্গা পূজার ছাঁট দিতে যাবি, সামনে একটা মিরর থাকে আর পিছন দিকে একটা মিরর থাকে, ইনফাইনাইট ইমেজ হবে। যদি দুটো সমতল দর্পণকে পরস্পরের মুখোমুখি সমান্তরাল ভাবে রাখি, তাহলে কতগুলো প্রতিবিম্ব সংখ্যা হবে অসীম। প্রতিবিম্ব সংখ্যা কত হবে অসীম, প্রতিবিম্ব সংখ্যা অসীম হবে, অসীম। এখন স্যার সবসময় তো প্যারালাল থাকবে না, বিভিন্ন রকম থাকতে পারে অ্যাঙ্গেল, তো স্যার তার জন্য ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব সংখ্যা 360 ডিগ্রি বাই থিটা -1, এটা ফর্মুলা। যেখানে থিটা কি, থিটা হলো সমতল দর্পণ দুটির সংলগ্ন কোণ, মানে দুটো দর্পণকে কত অ্যাঙ্গেল করে রেখেছি দুজনের সঙ্গে, সংলগ্ন কোণ। যদি পূর্ণ সংখ্যায় আসে পূর্ণ সংখ্যা n, যদি পূর্ণ সংখ্যা না এসে ভগ্নাংশ আসে, মনে কর 1.35 কত হবে 1, 1.92 1, 2.1 2, 2.9 2ই হবে। পুরো পূর্ণ সংখ্যাটাকে আমরা নেবো যদি ভগ্নাংশ হয়। এবার দেখ এক্ষেত্রে মেলা সংখ্যাটা এইটা ঠিক করেছি না ঠিক করিনি, মেলা পরস্পরের প্যারালাল হলে কত হচ্ছে থিটা 0, সামথিং বাই 0 মিন্স ইনফিনিটি, ইনফিনিটি থেকে একবার দিলে কি হবে ইনফিনিটি থাকবে, সেজন্য ইনফিনিটি। যদি এরা পরস্পর লম্বভাবে থাকে এরকম, তখন থিটা কত 90, সো 360 বাই 90 4, 4 - 1 3, তিনটে প্রতিবিম্ব দেখতে পাবি, কিন্তু হবে চারটেই, একটা আর একটার উপর পুরোপুরি ভাবে কি হয়ে যাবে ওভারল্যাপ করে যাবে, পুরোপুরি ওভারল্যাপ হয়ে যাবে। মানে দুটো সেম জিনিস, মনে করে এরকম দুটো পেন আছে একই মাপের, এরকম একটা পেন এই একটা পেন, তোরা কটা পেন দেখতে পাবি একটাই, আমি আমার দিক থেকে কটা দেখতে পাবো একটা, আছে কটা দুটো, কিন্তু দেখবো কটা আমরা একটাই দেখতে পাবো। অ্যাকচুয়ালি লম্ব ভাবে রাখলে চারটে প্রতিবিম্ব হয়, দেখতে পাই আমরা তিনটে, একটা পুরো ওভারল্যাপ করে যায় একটার সঙ্গে, সেটা একে দেখানো যায়, তোরা বাড়িতে চেষ্টা করবি। আচ্ছা এই ছিল, এবার এর সঙ্গে সমতল দর্পণ সংক্রান্ত কয়েকটা তথ্য আমরা জানবো, সেগুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, বাইরেকার পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখ সমতল দর্পণ সংক্রান্ত কয়েকটা তথ্য, প্রথম যে পয়েন্টটা লিখবো সেই পয়েন্টটা দিয়ে যেই আর নিটে কোশ্চেন তুলে দিয়েছে, তোদের বোর্ডেও কোশ্চেন দিয়েছে, আগে যখন এমসিকিউ ছিল, বলছে আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি দর্পণকে থিটা কোণে ঘোরানো হয় তবে প্রতিবিম্ব 2 থিটা কোণে ঘুরে যায়। তুই দেখবি ঘরে গিয়ে অঙ্ক এখান দিয়ে তুলে দিয়েছে, যদি আপতিত রশ্মি মনে কর এরকম যাচ্ছে, একে চেঞ্জ করছি, এটা দর্পণ ছিল মনে কর, এটা মনে কর দর্পণ ছিল, আমি দর্পণকে থিটা কোণে ঘুরিয়েছি, তাহলে প্রতিবিম্ব কত কোণে ঘুরবে 2 থিটা। আপতিত রশ্মি এরকম আসছিল, সেম রেখে আপতিত রশ্মির ডাইরেকশন সেম রেখে আমি দর্পণকে 30 ডিগ্রি কোণে ঘুরিয়েছি, তাহলে প্রতিবিম্ব কত ডিগ্রি কোণে ঘুরবে 60 ডিগ্রি হয়েছে। বলছে আপতন কোণ 30 ডিগ্রির জন্য প্রতিফলন কোণ হয়, প্রতিবিম্বর যেটা কোণ করে 60 ডিগ্রি।
আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে আমি দর্পণকে 20 ডিগ্রিতে ঘুরিয়েছি, তাহলে এখন প্রতিবিম্ব কত ডিগ্রি কোণ করবে? 30। আগে ছিল 30, 20 ডবল কত? 40। তাহলে 30 প্লাস 40 কত? 70 ডিগ্রি। এরম ভাবে নিউমেরিক্যাল সলভ করতে হয়। তোলা কোশ্চেন যেইতে। ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, দেখ আমি আমার প্রতিবিম্বটা দেখতে চাই, আমি আমার প্রতিবিম্বটা দেখতে চাই। আমার তো একটা উচ্চতা আছে, আমার তো একটা দৈর্ঘ্য আছে, কত? মনে কর 5 ফিট 2 ইঞ্চ বা 5 ফিট 6 ইঞ্চ। তাহলে দর্পণটারও তো সেরকম একটা মাপ চাই, না হলে তো আমি পূর্ণ আমার দেহের প্রতিবিম্ব দেখতে পাবো না। যদি কোনো ব্যক্তি তার দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেক দৈর্ঘ্যের দর্পণে তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে, সে যেখানেই দাঁড়াক। তোর হাইট যদি 10 মিটার হয়, 5 মিটারের কি চাই? দর্পণ দরকার। 5 মিটারের দর্পণ দরকার। কি রে পোকা? হ্যাঁ, স্পাইডারম্যান করে দে যা। 5 মিটারের চাই। 5 মিটারের বেশি হলে প্রবলেম নেই, 5 মিটারের কম হলে দেখতে পাবি না, পুরো প্রতিবিম্বটা তুই পাবি, তোর পুরো দেহটা দেখতে পাবি না, হয়তো মাথাটা কেটে গেল, পাটা কেটে গেল। নেক্সট পয়েন্ট 3 নম্বর, যদি বস্তুর গতিবেগ ভি হয়, মানে বস্তুও গতিশীল হতে পারে, কিংবা বস্তুকে স্থির রেখে আমি আয়নাকেও, মিররকে মানে দর্পণটাকেও গতিশীল করতে পারি, মানে হয় বস্তু নয়তো আয়না। দুজনের বেগ যদি, দুজনের মধ্যে যে কোনো কারোর বেগ, আয়না ফিক্স থাকতে পারে, তুই আগাতে পারিস, তোর গতিবেগ থাকতে পারে, কিংবা আমি দাঁড়িয়ে আছি, কেউ আয়নাটাকে নিয়ে আমার সামনে আসছে, নয়তো আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো বস্তু বা আয়নার যদি গতিবেগ ভি হয়, তবে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের গতিবেগ কত হবে? 2v হয়, 2v হবে। কেন? বস্তু এইদিকে ভি নিয়ে যাচ্ছে, প্রতিবিম্ব কত নিয়ে আসছে? ভি। স্যার আপেক্ষিক হয়ে যাচ্ছে না? আপেক্ষিক একদিকে গেলে কি হয়ে যায়? যোগ 2v। ডাইরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে এইগুলো থেকে, এই প্রত্যেকটা 2, 1 আর 3 থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে প্রতিফলনের সময় দুটো জিনিসের চেঞ্জ হয় না। একটা কি? কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না প্রতিফলনের আগে এবং প্রতিফলনের পরে। কিন্তু প্রতিফলনের পরে 4 নম্বর, প্রতিফলনে আলোর বা আলোক রশ্মি লিখতে পারিস, আলোর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। 5 নম্বর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নলেজ। প্রতিফলনের পরে দেখ আলোর কি থাকে? প্রাবল্য, ইন্টেন্সিটি থাকে। আলোর ইন্টেন্সিটি থাকে। আলোর ইন্টেন্সিটি নেই, প্রাবল্য। স্যার তরঙ্গের প্রাবল্য থাকে, সেই প্রাবল্যটা প্রতিফলনের পরে কমে যায়। তুই একবার দেখ ওই আলোটার দিকে, তুই যতটা আলো দেখতে পাচ্ছিস প্রতিফলন এখানে হয়েছে, ততটা আলো পাচ্ছিস না। কিছু পরিমাণ আলো কি হয়ে যায়? আমি কি বলেছিলাম প্রতিফলনের সংজ্ঞাতে? আলোক রশ্মির কিছু অংশ প্রতিফলিত হয়। 100টা রশ্মি গেলে 100টা রশ্মি প্রতিফলিত হয় না, হয়তো 70টা প্রতিফলিত হচ্ছে। তাহলে 70টা প্রতিফলিত হচ্ছে মানে কি? প্রাবল্য কমবে না?
কমে যাবে। তার মানে প্রতিফলনের পরে প্রতিফলনের পরে প্রতিফলনের পরে প্রতিফলনের পরে নয়, প্রতিফলনের ফলে লেখ। প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মির প্রতিফলিত রশ্মির প্রতিফলিত রশ্মির প্রাবল্য হ্রাস পায়, প্রাবল্য হ্রাস পায়, প্রাবল্য হ্রাস পায়। এইরকম ভাবে তোকে এই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। এরপর আমরা পড়ব গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের দুটো পার্ট, একটা হচ্ছে অবতল আর একটা উত্তল।